এই মুহূর্তে থিয়েটারটাকে আমি এভাবে দেখছি যে বাংলা থিয়েটারের মুখ এটা পুরো ঘুরে গেছে। লকডাউনের পরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্তে প্রান্তে থিয়েটারের স্পেস তৈরি হয়েছে। একদম ঠিক যে থিয়েটারের নিজস্ব জায়গায়, নিজের এরিয়ায় নিজের স্পেস তৈরি করেই বাংলা থিয়েটার ক্রমশ বিকাশ ঘটাবে। তার সাথে আমি আমার একটা কাজ মনে করছি যে নির্দিষ্ট সুচিন্তিত দর্শক তৈরি করার জন্য বিভিন্ন প্রান্তে ছোটদের নিয়ে নিয়মিত নাট্যচর্চার কাজ করতে হবে, যাতে আমাদের ছোটরা মানসিকভাবে গঠিত হতে পারে। তাদের যে থিয়েটার করতেই হবে এরকম কোনো মানে নেই, কিন্তু তারা যাতে ভালো দর্শক হয়। তারা যদি ভালো দর্শক নাও হতে পারে, সামাজিকভাবে যারা অন্তত 10 দিন বা 1 মাস থিয়েটারের সঙ্গে যুক্ত থাকবেন, তারা ভবিষ্যতে বড় হয়ে আর যাই হোক থিয়েটার করিয়েদের অসম্মান করবেন না বা থিয়েটারকে অশ্রদ্ধার চোখে দেখবেন না। এই কাজটা করাই এখন আমার কাজ বলে আমি মনে করছি। নমস্কার, আমরা কথক পারফর্মিং রেপার্টার এখন আপনাদের সামনে পরিবেশন করছি আমাদের বহুল চর্চিত নাট্য ক্রাইসিস অফ চাইল্ডহুড। রচনা সুকুমারের আবল তাবল থেকে তৈরি এই নাট্য, প্রয়োগ কৃতি মজুমদার। এখন তার অংশবিশেষ আমরা পরিবেশন করছি। টিকটাক 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 টোরা, টিকটাক 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 টোরা। রামগরুরের ছানা হাসে তাদের মানা, রামগরুরের ছানা হাসে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মনে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, সদাই মনে ত্রাসে ওই বুঝি কেউ হাসে। এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে, এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে। ঘুরে তার চোখে আপনি বকে বকে, ঘুরে তার চোখে আপনি বকে বকে। আপনারে কয় হাসি যদি মারো কিন্তু তোকে, আপনারে কয় হাসি যদি মারো কিন্তু তোকে। A square plus 2ab plus b square, a plus b whole square, a square plus 2ab plus b square, a plus b whole square, a square. এই বাবু, কি কালকে তোর কি এক্সাম আছে রে? সায়েন্স। তো তুমি এটা কি পড়ছো? আরে অঙ্কের দাঁড়া। সূত্রগুলোকে মিলিয়ে নিচ্ছি। আমি যাচ্ছি, দাঁড়া তোর হচ্ছে। আসতে হবে না, আসতে হবে না। মানুষের বিজ্ঞান সম্মত নাম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। মানুষ ইলিশ মাছের বিজ্ঞান সম্মত নাম হিলসা হিলসা। বাদরের বিজ্ঞান সম্মত নাম ম্যাকাকা মুলাটা। মানুষের বিজ্ঞান সম্মত নাম ম্যাকাকা মুলাটা। এই তোরা তো হাসছিস কেন? তুই সব জানিস? ঠিক আছে, বলতো পৃথিবীর আকৃতি পিজার মতো। একটা কিনলে একটা ফ্রি। এই লক্ষ্মী চালা, তুই এত হাসছিস কেন? তুই সব জানিস? বলতো সজনের এডুকেশন। ক্রিকেটার। সজনের আইডি আম্বানি আইডি। তুই সব জানিস? বলতো রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন? অস্কার। And award goes to Rabindranath Tagore. এই দেখ, আমায় একবার মেরে নিতে দে। এই তোরা সবাই ভুল বলছিস। আরে না, চিৎকার করছিস কেন বাবু? উঠে আইটা খেয়ে নে। এটা কি? অমপ্ল্যান। Hello, can you keep low? Can you keep low? তুই থেকে 6 বছরের বাচ্চাদের দাও, can you keep low? বাচ্চারা সুরক্ষিত থাকে, বাড়তে থাকে টিং টিং টিং। আমি 2 থেকে 6 বছরের বাচ্চা দেখি যে অমপ্ল্যান খাবো। তুই খেলি? ঠিক আছে, খাবো। একটা শর্ত আছে, রাখবে? আবার কি শর্ত? রাখবে বলো। আচ্ছা বল। আরে
কিসের খেলা? কেন খেলা? কবে খেলা? খেলবো না, মা খেলবে, মা। আমি খেলবো। তুমি কোথায় গেলে? জানো ওর স্কুল থেকে ফোন করেছিল। হ্যাঁ, কি বলছো? কেন? তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ, আমাকে ফোন করেছিল কেন? আমারও তো ফোন আছে। তোমাকে করেনি, আমাকে করেছিল। ও, কেন গো? তুমি অফিসে গিয়ে কি করো? পেয়ার ছিল বলে? মাথার ঘাম পেছনে মুছে আমি কাজ করি আর পেঁয়াজ ছুরি আমি। তুমি ঘরে বসে কি করো? আর তোমার ফোনটা কি কাজে লাগে আমি জানি না। ফেসবুক, ইনস্টা। ঘরে বসে পেয়ার ছুরি? ঘরে বসে কি করি? হ্যাঁ, বাবুকে জিজ্ঞাসা করো আমি ঘরে বসে কি করি। এই যে সকালবেলা অফিস যাবে, এসি রুমে বসে থাকবে, তার জন্য টিফিন তৈরি করতে হয় না? তোমার টিফিন আমার টিফিন, বাবুর টিফিন, তোমার ডিনার আমার ডিনার, বাবুর ডিনার, তারপর তো লাঞ্চ করতে হয় আমাকে। তারপর বাড়িতে কেউ মাঝে মাঝে এলে চা, কফি, স্ন্যাক্স এগুলো তো লেগেই আছে। আর সাজগুজু তার বেলা। আচ্ছা মা, তুমি তো একবারেই সব রান্না করো। আর তুই বলিস বারবার এই কথা কানে নেবে না। তারপর কতগুলো টিউশনস বলো তো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত। থাক থাক থাক, অনেক মনে করেছো। জানো ওর স্কুল থেকে কেন ফোন করেছিল? না, কেন ফোন করেছিল? জিজ্ঞেস করো, পরীক্ষার খাতায় কি লিখেছে জিজ্ঞেস করো। ये पागल लड़की मुझे मारेगी। टैक 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 আরে আগের সপ্তাহে কিনে এনেছিলাম এটা তো। এই বাবু, বাবা কি বলছে? স্কুলের নামে কি, স্কুলে ম্যাথের খাতায় কি লিখে এনেছিস? কে জানে? হ্যাঁ, কি জানে বলছে তো? বল ঠিক করে কি লিখেছিস? আরে কি? আর কি লিখেছিস সেটা বল। আরে বাবার নাম কি লিখেছে জিজ্ঞাসা করো না। হ্যাঁ? বাবু, বাবার নামের জায়গায় আবার কি লিখে এসেছিস? বলছি আমি লিখেছি রাম গরুর ভট্টাচার্য। রাম গরুর? আমি গরুর? আমার মাথায় কি সিং আছে, লেজ আছে? তুমি কি খেয়ে ওকে জন্ম দিয়েছিলে বলো তো? আরে তুমি তো আমার সাথে বাছুর বাছুর বলো, বাছুরের মা তো গরুই হবে। ওকে কোনো গোয়াল ঘরে রেখে এসো। এই শোনো, এই আমাদের পাশের বাড়ির ছেলেটা কোথায় থাকে জানো? হ্যাঁ, পাশের বাড়ির ছেলেটা কোথায় ভর্তি হয়েছে? বোর্ডিং এ দিয়ে আসবো। পাশের বাড়ির বান্টির কথা বলছো? বাড়ির কথা শুনে তোমার তো দাঁত বের হচ্ছে কেন? সেটা না, আসলে তোমার ছেলে তোমারই তো মতন হবে। দেখো আন্ডার দ্য টেবিল। একটা কাজ করো কি না, আমরা বাবার কাছে নিয়ে যাই। কার বাবা? আরে পটাশ বাবা গো, নাম শোনোনি? টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কি গো? হ্যাঁ, পটাশ বাবা? পটাশ বাবা কি করবে ওকে? আরে আরে কি করবে মানে, আমি শুনেছি জানো তো, ওই যে বান্টি আছে না, ওই বান্টি পাগল পাগল করতে বাবার নামের জায়গায় গরুর নাম লিখছে, মোষের নাম লিখছে। তোমার ছেলেও তো করছে বলো। ওকে যদি আমরা বাবার কাছে নিয়ে যাই না, তাহলে সব সলিউশন হয়ে যাবে। নিয়ে এসো। চল কেন? চল। এই তুই চল। ভাবছেন তো নাটকটা যদি একবার এখানে পুরোটা দেখে নেওয়া যায়, কিন্তু তা তো হচ্ছে না। নাটক দেখতে হলে যাঁদের ডাকতে হবে তাঁরা হলেন কথক পারফর্মিং রেপার্টয়ার, কৃতি মজুমদারের থিয়েটার দল। ই সংলাপের নাট্য ও মঞ্চ বিভাগে আজকে আমাদের অতিথি কৃতি মজুমদার। আমরা আজ এসে পড়েছি হাওড়ার রামরাজাতলায়। আজকে আমরা শুনব কৃতি দিদির থিয়েটার যাপনের গল্প, আর এই কুচো কাচাগুলোর নাটক নিয়ে একটু এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের সঙ্গে থেকে পুরোটা উপভোগ করুন। প্রথম তোমাদেরকে জানাই ধন্যবাদ যে আমাদেরকে তোমরা এরকম একটা জায়গায় ভেবেছো, যে আমাদের কথাগুলো তোমরা জমা রাখতে চাইছো কোথাও পৃথিবীর বুকে। এই ভাবনাটাই আমার কাছে একটা অন্যরকম ভাবনা লেগেছে, কারণ বাইরেও কাজ করতে গিয়ে দেখেছি পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা অভিযোগ আছে, এবং এটা খুব সত্যি যে আমাদের রাজ্যে থিয়েটারের চর্চা যতটা হয় সারা ভারতবর্ষে অন্য কোথাও এতটা হয় না। কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে
মানে দুঃখজনক জায়গা পরিস্থিতি যেটা, আমাদের আর্কাইভ নেই, আমাদের সংরক্ষিত করে রাখার প্রচেষ্টাটা খুব কম। তো সেইখান থেকে তোমাদের এই ভাবনাটাকে আমি স্যালুট জানাই, যে সত্যি এত কাজ হচ্ছে, এত ভালো ভালো কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা সংরক্ষণেরও একটা দরকার আছে। এরপরে যেটা বলবো, বাধা সব স্তরেই থাকে, বাধা নিজের মধ্যে থাকে, নিজের শরীরে থাকে, সেগুলোকে প্রত্যেকটা মুহূর্তে ওভারকাম করে করে যাওয়াটাই আমাদের কাজ বা আমাদের লক্ষ্য। এরপরে তুমি যে থিয়েটারের ফর্মের কথা বলছিলে, আসলে আমিও যখন থিয়েটার শুরু করেছিলাম একদম প্রথম দিকে বলছি, তখন এরকম প্রসেনিয়াম থিয়েটার, ওপেন এয়ার থিয়েটার এইসব ভেবে শুরু করিনি। কিন্তু কাজ করতে করতে আমি কাজটা শুরু করেছিলাম টোটাল থিয়েটারে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো একটা সময় ওই হলগুলো না পাওয়া নিয়ে আমার মনে আছে যে আমরা প্রথম টোটাল থিয়েটার থেকে হাওড়া শরৎ সদন যখন নতুন হলো, তখন প্রতি বুধবার ওখানে থিয়েটার করতাম, এবং পুরো ইন্ডাস্ট্রিয়াল, হাওড়ার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে সেখান থেকেই টাকা বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে গিয়ে, কারখানায় কারখানায় গিয়ে টাকা তুলে আমরা ওই থিয়েটারটা করতাম। করতে করতে শান্তনুদারও একটা সময় মনে হয়েছিল, যেটা একটু আগে দাদাও বলছিলেন, যে এই একাডেমিক কেন্দ্রিক যে প্রসনিয়াম থিয়েটার, এটা বেশি দিন নয়, ওই সময়ই শান্তনুদা প্রথম বলেছিলেন। তো সেইটার একটা বিস্তার উনি পরবর্তীকালে যখন হ্যামলেট করেছেন, হ্যামলেট ওপেন এয়ারে করা হয়েছে, হ্যামলেট সরলার ঘরের মধ্যে ইন্টিমেট স্পেসেও করা হয়েছে, আবার প্রসনিয়ামেও করা হয়েছে। তো এইটা আমার একটা শিক্ষা ছিল যে থিয়েটার এক ধরনের থিয়েটার, এইটা নয়। কিন্তু আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়তে যাই নাটক নিয়ে, আমি এই আগের কথাগুলো বললাম, আমি ক্লাস মাধ্যমিক পাশ করে যখন প্রথম থিয়েটারে ঢুকলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়কালীন অবস্থায় আমি থিয়েটারে ঢুকেছিলাম, এটা হচ্ছে 1995 সাল। তো সেই সময়কার এই একটা আমার ধারণা, একটা তৈরি হয়েছিল। তারপর আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়তে ঢুকলাম, আমি হাওড়া গার্লস কলেজে ইকোনমিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওটা ঠিক ভাল লাগছিল না বলে কি করা যায়, তারপরে জানলাম যে রবীন্দ্র ভারতীতে নাটক নিয়ে পড়ানো যায়, তো কিছু না ভেবেই নাটক নিয়ে ভর্তি হয়ে গেলাম। তো যেদিন প্রথম পরীক্ষা দিতে গিয়েছিলাম সেদিন আমার জেঠু মারা গিয়েছিলেন। তো বাড়িতে কিন্তু আমাকে এই ব্যথাটা দেওয়া হয়নি, আমরা কালীঘাটে গিয়েছিলাম জেঠুকে দেখে, আমার মাকে আমার বাড়ি আত্মীয় স্বজনরা বলে তুই ওর পরীক্ষাটা দেওয়াতে নিয়ে চলে যা। আমার মা আমাকে রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলেন। সেই হচ্ছে আমার একটা বাধা অতিক্রম করে বেরোনোর প্রথম স্টেপ ছিল পরিবার থেকে, যে পরিবার বাধাটা আসে। থেকেই। কিন্তু ওই ওই মানে বাধা দেওয়ার পরিবার আর কি আমার নয়। এরকম ঘটনা আমার জীবনে বারবারই ঘটেছে। রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়ার পরে প্রথম একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ হয়েছে, 7 দিন রবীন্দ্র ভারতীতে থেকে করতে হবে। তো ফার্স্ট ইয়ারে পড়ি আমি, তার আগে খুব একটা বাড়ি থেকে তো একা কোথাও গিয়ে থেকেছি এরকম হয়নি। তো সেখানেও আমি সিলেক্টেড হয়ে এলাম। যে মুহূর্তে সিলেক্টেড হয়ে এলাম, বাড়িতে এসে দেখছি মা রামতলা স্টেশনে দাঁড়িয়ে আছেন। মা বললো কি রে, সিলেকশন হয়েছে তোর? আমি বললাম হ্যাঁ আমি সিলেক্টেড হয়েছি, খুব তো আনন্দ। আমি বললাম ঠিক আছে বাড়ি চল, কথা হবে। রাস্তায় আস্তে আস্তে বললেন সেদিন আমার ঠাকুমা মারা গেছেন। কেমন? তো সেদিন ওই কাজটা হলে পরের দিনই সকাল ভোর 6টায়, ওখানে 8টায় জয়েন করার কথা, 6টার সময় ঠাকুমার ডেড বডি গেল। আমার দাদা, পিসতো দাদা, মামা, জ্যাঠু দাদা যারা ছিল তারা বললো যে না না তোর ওয়ার্কশপটা করা উচিত। খুব কষ্ট হয়েছিল, কারণ ঠাকুমা আমাদের সাথে থাকতেন, একটা অন্যরকম জায়গা ছিল। আমাকে আমার দাদা বললেন যে দেখ, দাদা হচ্ছেন সৌরভ মজুমদার, ও রাইটার, কবিতা লেখে, ফটোগ্রাফিও করে, যে ঠাম্মি তার ফিরে আসবে না, বরঞ্চ তোর 7 দিন চলে যাবে। শুধু হাউতাস করে কান্নাকাটি করে কি লাভ আছে? ওই আবার একটা নিজের সঙ্গে নিজের বাধা অতিক্রম করে যাওয়া। এইগুলো পেরোনোর পরে 2002-এ ওই যে বলছিলাম মুচিপাড়ার বাচ্চারা ওরা এসে বলল, তখন 27শে সেপ্টেম্বর একটা মিটিং করলো আমার বাবা, মা আর 4টে বাচ্চা ছিল। একজন রনিতা ঘোষ, ও এখন ডান্স হয়, ও ভালো নাচ করে, ও নাচটা নিয়েই আছে। অদিতি বেরা বলে আরেকজন ছিল। তো আলোচনা হলো যে আমরা তাহলে একটা দল তৈরি করব, কিন্তু দলটা ঠিক থিয়েটারের দলই হবে কি কি দল হবে এরকম কিছু ঠিক হয়নি। তো মা বলে, এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল, কারণ আমি জানতাম না যে এইরকম একটা মিটিং করা হবে। যেহেতু আমার জন্মদিনে ওটাই আমার বাবা মায়ের তরফ থেকে আমাকে গিফট দেওয়া হয়েছিল, যে সেই দলটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু মা বললেন যে এই দলের নাম থাক কথক, কারোর যেন কথা বলা না আটকায়,
যে যা বলতে চায় সে সেরকম ভাবেই কথা যেন বলতে পারে, সেই রকম একটা জায়গা থেকে। কিন্তু তোমাকে আমরা এতদিন ধরে রবীন্দ্রনাথীতে পড়িয়েছি, আমি কালামান্ডালামে থাকবো নিকুঠির কাছে নাচ শিখতাম, তুমি এতদিন ধরে নাচ শিখেছো, বেলা আর্নাবের কাছে কত্থক করেছি, তো এইসব নিয়েই তুমি তোমার মতন করে এগোবে। আবার কেউ যদি খেলতে চায়, আমি একটা সময় অবশ্য খেলতাম, মানে খোখো খেলতাম, সেটা ডিস্ট্রিক্ট এবং রাজ্য স্তর থেকেও খেলেছি কিছুদিন। তো কেউ যদি খেলতে চায় সে খেলবে, মানে এরকম একটা যদি ওপেন প্ল্যাটফর্ম করা যায়, সেই হিসেব করেই কত্থক নাম দেওয়া হয়েছিল। কত্থকে 2002 সালের তৈরি হলো, তখন মুচিপাড়ার বাচ্চারা ওরা বলছে, আমি ভাবলাম যে কি করাবো ওদের দিয়ে। একটা জিনিসই আমার দেখতে মনে হতো, এই 7-8 এর বাচ্চাগুলো, ওদের যে গন্ডি, ওদের যে পরিসর ছিল, মানে আমি মুচি পরিবার বলে বলছি না, এই এলাকাটা 2002 সালে আরো অনেকটা পিছিয়ে ছিল। তো ওই পরিবারের মেয়েরা বেরিয়ে এসে একটা কিছু করতে চাইছে, নিজেদেরকে ছাপিয়ে কিছু একটা করতে চাইছে। এর সঙ্গে কোথাও আমার একটা খুব মিল মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকার, মানে প্রকৃতিকে, যার জন্য আমি যখন প্রকৃতির ডিরেকশনও করেছি বা ওরা যখন করেছে, ধর্ম বা জাতপাত এইসবে আমার প্রকৃতিকে আমি ফোকাস করিনি। আমার প্রকৃতির ফোকাসই ছিল এটা, যে একজন মেয়ের বা পিছিয়ে পড়া একটি মেয়ের বেরিয়ে আসার, নিজেকে ছাপিয়ে, নিজের গণ্ডিকে ছাপিয়ে, নিজের পরিবারকে ছাপিয়ে নিজের পরিচয় তৈরি করার একটা লড়াই। এভাবেই আমরা প্রকৃতিকে দেখেছিলাম। আর সেটা কেমন করে জানি ওদের সাথে খুব মিলেও গেছিল, মিশেও গেছিল। কিছু সংলাপ এরকম, মানে রবীন্দ্রনাথ পড়ে যে ওরা করেছে তা তো নয়, কিন্তু যখন সংলাপগুলো বলতাম, তোরা এরকম বল, আমার প্রসেসটা একটু অন্যরকম। আমার আগে নাটক তৈরি হয়ে যায়, 3-4টে শো এর পরে স্ক্রিপ্ট লেখা হয়, মানে স্ক্রিপ্ট লেখা হলো, স্ক্রিপ্ট বসে সবাই রিডিং করলো, তারপর থিয়েটার তৈরি হলো, এরকম নয়। আগে আমার থিয়েটার তৈরি হয়, তারপরে আচ্ছা এটাকে এবার মনে রাখার যখন সমস্যা হয় তখন ওটাকে লিখে রাখা হয়। এইভাবে আমার প্রসেস আর কি। তো তখন ওই বাচ্চারা বলছে, তুই আমাদের জন্য এই নাটকটা লিখেছিস, তুই নিজে লিখেছিস, মানে ওরা একটু করতে ভালোবাসতো। তারপর আস্তে আস্তে স্কুল টুলে গিয়ে ওরা তুমি বলতো, না না বললে হবে না, তোমারই লেখা। তখন আবার বই বের করে দেখানো, দেখ এই শব্দগুলো, এই কথাগুলো আমার লেখা নয়, এগুলো রবি ঠাকুরেরই লেখা, রবি ঠাকুরই লিখেছেন, যার জন্য এই শব্দগুলো এইভাবেই আছে। তো ওরা ওদের মতন একরকম জার্নি একটা হয়েছিল প্রকৃতির, বেশ মজাদার হয়েছিল। প্রকৃতি করতে গিয়েও যখন ওই রবীন্দ্রভারতী থেকে পাস আউট হয়ে আসা, তো প্রথম শো আমাদের করার কথা হলো 23শে অক্টোবর, শরৎ সদন ভাড়া নেওয়া হলো। বাবা বললেন যে যখন শুরুটা করবো একটুখানি ভালো করে করি বলে শরৎ সদন বুক করা হলো। রিহার্সাল চলছে, কাজও চলছে। 16ই অক্টোবর আমার মা মারা গেলেন। তো আমার জেঠিমা, বাড়ির আত্মীয় স্বজন আবার সবাই এসে বললো, এই মায়ের কাজের একটা ব্যাপার থাকে, আর মা যেহেতু সোশ্যাল ওয়ার্কার ছিলেন, তো সেখান থেকে মা যখন মারা গেছে, মানে শ্মশান যাত্রী, হঠাৎ করেই মা দশমীর দিন আমার দাদারা এসেছিলেন, তাদেরকে স্টেশনে তুলে দিয়ে এলেন, সেটা 7টা 7:30। আর আমি আর ভাই ওই টিভি, তখন চ্যানেল সার্চ করে করে টিভি দেখা হতো, ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার ছিল না। বাবা বুক স্টলে বসতেন, বাবা বললেন আমি তাহলে একটু বুক স্টলটা ঘুরে আসি। নবমীর দিনও মা বুক স্টলে বসেছে। বুক স্টল থেকে বাবা ফিরে আসছেন, আমি আর ভাই ওই চ্যানেল সার্চ করাটাকে আমরা বলতাম পৃথিবী প্রদক্ষিণ করা। আমরা বললাম যে মা তুমি বসো, আমরাও একটু পৃথিবী প্রদক্ষিণ করে নি। আমার মায়ের সাথে আর কি মারছিলাম, আমার শরীর ভালো লাগছে না, একটু জ্বর মতন আসছে মনে হচ্ছে। জ্বর তার আগে এসেছিল সপ্তমীর দিন, অষ্টমী নবমী আর জ্বর ছিল না। ঠিক আছে, 9:30টার সময় মা বলছে খেতে বস তোরা খেয়ে নে। বাবা আসেনি, তার আগে একটু বাবার মায়ের ঝগড়া হয়েছে, বাবার মায়ের ঝগড়া কন্টিনিউয়াস হতো। ঝগড়া করতে করতে হাত ধরে দুজনে ঝগড়া করতে করতেই বেরিয়ে যেতেন, আবার হাত ধরেই চলে আসতেন। বন্ধুরা সবাই বলতো, কি তোর মা বাবার ঝগড়া হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তো এই তো, তোর কি তাতে? বলে ও তাহলে এই যে হাত ধরে চলে গেল? বললাম হ্যাঁ, ওই হাত ধরেই ঝগড়া হচ্ছে। মানে এটা এভাবেই আমরা বড় হয়েছি আর কি। ঝগড়া সব নিয়েই হতো, রাজনীতি নিয়েও হতো, শিল্প নিয়েও হতো, সংস্কৃতি নিয়েও হতো। কিন্তু মায়ের ওই দিন, মানে দশমীর দিন হঠাৎ করে তোরা তাড়াতাড়ি খেয়ে নে, তার আগেই মা আর বাবা ঝগড়া হয়েছে নিমকি নিয়ে আসা। মা নিমকি বানাতে বসছিল, আমরাই বললাম যে এত পরিশ্রম করেছে, এখন নিমকি করতে বসছো? মা বললো এক্ষুনি সবাই দশমী করতে আসবে, আমার বাড়িতে কোনোদিন কেনা নিমকি খাওয়ানো হয়নি। বাবা বললো ঠিক আছে, আমি কিনেই নিয়ে আসবো আজকে। এই নিয়ে ঝগড়া হতে হতে বাবা বেরিয়ে গেছে। 9:30টার সময় বাবা ফিরে বলছে, তোর মায়ের এরকম অবস্থা কতক্ষণ?
মানে তার মধ্যে মা বাথরুমে গেছে, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, এসছেন, সেরিব্রাল অ্যাটাক হয়ে বেরিয়েছে, আমাদের খেতে দিচ্ছেন, খাওয়ার সময় ধরেই যাচ্ছেন, তারপর থালাটা নিয়ে আমাকে বললেন আমাকে একটু খাইয়ে দিবি। মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। বাবা বললো মা অনেকটা ঝামেলা গেছে, আজকে পরিশ্রম গেছে, তুই এক কাজ কর, আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্টে বসি। ওই যে বসলাম, 10:30টার সময় একটা বাচ্চা ছেলে কুঁকিয়ে ওঠার মতন আওয়াজ হলো। আমি আর ভাই ঘরে ওই টিভিটা চালিয়েছিলাম, বলছি মা এরকম কেন করছে, এটা নিয়ে একটু কথা বলছিলাম। তো আওয়াজটা শুনে ছুটে এলাম, বাবা বাথরুমে গেছেন, এসে দেখছি মুখ দিয়ে, আমি দেখছি মুখ দিয়ে খালি রক্ত উঠছে। আসলে দাঁতি পড়ে গেছিল জিভের মধ্যে, ওই ওই ইয়ে মতন ওঠে না, সেইটাই লাল হয়ে বেরোচ্ছিল আর কি। তো খুব ভয় পেয়ে গেলাম। ভাগ্য এরকমই যে আমাদের এখানে যে মুচিপাড়া ক্লাব আছে, নবীন সংঘ ক্লাব, তারা তখনই তাদের ঠাকুর বিসর্জন করে গাড়িটা নিয়ে ফিরেছে। অ্যাম্বুলেন্স মানে এখান থেকে ফোন করা হয়েছে, ওরা সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসছে, মাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। 3:30টার সময় মারা গেছেন। বাবারা আগে নিয়ে চলে গেছিল অ্যাম্বুলেন্স, আমি বাড়িতে ছিলাম। ভাই বললো যে এখানে শোন মহিলা ইয়েতে তো দিয়েছে, আমাদের তো ঢুকতে দেবে না, তুই চলে আয়। তখন বাজে 2টো। আমি গেলাম, বেরোলাম এখান থেকে, আমার সঙ্গে 2টো পাড়ারই ছেলে যাচ্ছিল, ওরা বলে যে শোন সেকেন্ড ব্রিজ অব্দি আমরা চলে যাই, লরি ফরি করে পার হয়ে আবার হেঁটে চলে যাবো। কিন্তু মানে রামতলা স্টেশনের কাছে গেছি, স্টেশনটা ক্রস করেছি, একটা ট্যাক্সি আসছে, তাতে চড়েই চলে গেলাম। কিন্তু শেষ আর কি। যে লড়াইটার কথা শুরু হয়েছিল, বাধার কথা শুরু হয়েছিল, যথারীতি আমি একটু দমে গেছিলাম যে এরকম ভাবে কি করব। বাবা বললেন যে আর তো কিছু করার নেই, এটা আমাদের ঘটনা ছিল না, এটা আমাদের প্ল্যানিং এ ছিল না, কিন্তু ঘটে গেল। তার 5 দিন পর থেকে রিহার্সাল শুরু হলো। এরকম ঘটনা ঘটেছে। মায়ের শবযাত্রায় প্রায় 2 থেকে 2,500 লোক গেছিলেন, আমাদের পক্ষে সবাইকে খাওয়ানো সম্ভব ছিল না। তখন বাড়িতে আলোচনা করা হলো যে তাহলে কি করা হবে। আমার জেঠু বললেন যে মায়ের কাজ কে কিভাবে করতে চাও। আমার ভাই বললো আমি রিচুয়ালস মেনেই করব, কারণ মা রিচুয়ালসেও বিশ্বাসী ছিলেন। কমিউনিজম করলেও মার মনে হতো যে নিজের সোসাইটিকে বাদ দিয়ে কোনো মুভমেন্ট করা কোনোদিন সম্ভব নয়। আর একটা রিচুয়ালস আমরা করতে গেলে যত মানুষের একসাথে আনাগোনা হয়, আমি আমার বিপক্ষের অনেক মানুষকে পাই, তাদেরকে আমাদের পক্ষে আনার জন্য একটা লড়াইয়ের বন্ধুত্বের জায়গা তৈরি করার জন্য আমাদের রিচুয়ালস গুলো খুব স্ট্রং জায়গা বিলিভ করে। এটা আমার মায়ের বিশ্বাস, বাবার বিশ্বাস ছিল। এইখান থেকেই তো বড় হওয়া। আমার জেঠুমণি আমাকে বললেন, আমার সেজো জেঠু আর সেজো জেঠিমা বললেন, মেজো জেঠিমা বললেন, সবাই বললেন। বাবা বললেন আমার এই নিয়ে কোনো মন্তব্য নেই, আমি এসব বিশ্বাস করি না, আমার কাজ আমি আমার মতন করে করব, তোমরা তোমাদের কাজ কিভাবে করবে। ভাই বললো রিচুয়ালস করো, ঠিক আছে। কিন্তু দেখা গেল ওই 11 দিন 13 দিন লোকজন খাওয়ানোর ব্যাপারটা থাকে, তো ওই জন্য 2 দিন এগিয়ে দেওয়া হলো, কারণ ওই 13 দিনের মাথার কাজের সময়ই ওই 30শে অক্টোবরটা পড়ছে। আমাকে যেহেতু বাড়ির সবাই বললো তুমি যদি মনে করো তোমার দলটা তৈরি করাটাই মায়ের কাজ, তাহলে সেটাই করো। তো আমাদের ওই দিন শো হলো শরৎ সদনে, এবং ওই 5 দিন পর থেকে আবার রিহার্সাল শুরু হলো, আবার কাজ হলো। যারা দেখতে এলেন অনেকে বললেন এ আবার কি, আবার অনেকে বললেন যে হ্যাঁ এটাই তো হবে। তো হলো সেইভাবেই শুরু কথকের। তখনও ডিরেক্টরই যে হব আমি, আমার এরকম ভাবনা কিছু ছিল না। এই কাজ করতে করতে, প্রকৃতিটা করতে করতে, এই যে শুরু হলো, একবার মঞ্চে হলো, 2বার মঞ্চে হলো, 3বার মঞ্চে হলো, অনেকের ভালো লাগলো, অনেকে বলছে যে করো, কিন্তু মঞ্চে টাকা কোথায়? প্রথম কথা, এত এটা করার জন্য টাকা কোথায়? একটা সুবিধা ছিল টোটাল থিয়েটারে কাজ করার জন্য, আমি থিয়েটারের ইকোনমিক্সটা, আমি ওখানকার ট্রেজারার ছিলাম যেহেতু, খুব ভালো বুঝে গিয়েছিলাম যে কি করে হাতের মধ্যে রেখে। এটা আমার শান্তনুদা থেকে বড় শিক্ষা, যেটা আমাকে এখনো অনেকটা সাপোর্ট করে, যে ইকোনমি একটা বড় জায়গা, মানে টাকার হিসেবটা থেকেও ওই হাতের মুঠোর মধ্যে রেখে আমার থিয়েটার আটকাবে না, আমার থিয়েটার করাটা চলবেই, সেইটা শিখতে পেরেছিলাম বলেই বোধহয় আজকে আমার গ্রান্টের টাকা যখন আসে, তখনও যেমন থিয়েটার চলে, যখন গ্রান্টের টাকা আসে না, মানে যারা গ্রান্ট পায় তারা জানে যে এর কি জ্বালা, যারা গ্রান্ট পায় না তারা ভালো আছে, কিন্তু তারা তো বুঝতে চায় না, তারা ভাবে ও টাকা পাচ্ছে কি ভালো। একে তো মাসে 6,000 টাকা, সেটা 3 বছর পরে আসে।
তা যে ওই টাকার উপর ডিপেন্ড করে নিজের জীবন চালাতে যাবে, 6,000 টাকায় সে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে আজকেই দাঁড়িয়ে? তার সংসার চলবে না, তার নিজের জীবন, গাড়ি ভাড়াতেই চলে যায় সেই টাকা, শেষ হয়ে যায়। আর আমাদের যেটা হয় 3-4 বছর পরে যখন টাকা আসে, আমরা দেখি ওই ধার করা টাকা শোধ করতেই সেই টাকা শেষ। যার ফলে ওই টাকার উপর ডিপেন্ড করে, গ্রান্টের টাকার উপর ডিপেন্ড করে আমাদের থিয়েটারটা দাঁড়িয়ে নেই। যেটা হয়েছে, একদিকে তো ওই শিক্ষাটা ছিলই আমার, যে এই যেমন ক্রাইসিস দেখলে, ক্রাইসিস আমরা মঞ্চেও করি, ক্রাইসিস আমরা ইন্টিমেটেও করি, ক্রাইসিস আমরা ওপেন এয়ারেও করি। থিয়েটার বলতে শুধু প্রসিনিয়াম ফ্রেম নয়, আমি থিয়েটারটা সর্বস্তরেই করি, প্রসিনিয়াম ফ্রেমেও করি, ইন্টিমেটেও করি, আবার প্রসিনিয়ামেও করি। প্রকৃতি করতে করতে আমার নিজস্ব যে শিক্ষাটা হয়েছে, যে একই নাটককে অভিনেতাদের খুব বিব্রত না করে সাময়িক কিছু পরিবর্তন করে কি করে সেটা মঞ্চে করলে মনে হবে আমার মঞ্চেরই নাটক, কি করে সেটাকে ইন্টিমেটে করলে মনে হবে এটা ইন্টিমেটেরই নাটক, কি করে সেটা ওপেন এয়ারে করলে মনে হবে ওপেন এয়ারেরই নাটক। কারণ তখন মনে হচ্ছিল ওই ছেলেমেয়েগুলো এত উৎসাহী ছিল শো করার জন্য বা পারফরমেন্স করার জন্য, যে নিয়মিত শোটা হলে তো নাটক দানা বাঁধে, দল দানা বাঁধে, তো শুধু প্রসিনিয়াম করলে আর হচ্ছিল না। পাশাপাশি বইমেলা থেকে ডাক এলো তোমরা করবে, অন্য জায়গা থেকে ডাক এলো করবে, তো ওইটা করতে করতে এইটা একটা আমার কাছে চ্যালেঞ্জ এলো, এবং আমি এটা নিয়ে একটুখানি পড়াশোনা করতে শুরু করলাম যে এই ফর্মটা কি করে তোলা যায়, যে একটা নাটককে কোনো পরিবর্তন না করে আমি মঞ্চেও করতে পারবো, আমি ইন্টিমেটেও করতে পারবো, আমি ওপেন এয়ারও করতে পারবো। এটা নিয়ে আমাকে অনেকেই বলে যে কেন এরকম ভাবে, কেন ইন্টিমেটেড নাটক ইন্টিমেটেড, কিন্তু আমার নাটক যদি তোমরা দেখো, আমি বলছি প্রকৃতি বা ক্রাইসিসও যদি দেখো, তুমি যখন মঞ্চে দেখছো কখনোই তোমার মনে হবে না যে জোর করে এটাকে মঞ্চে তুলে দেওয়া হয়েছে, আর তুমি যখন ইন্টিমেটে দেখছো তখনও তোমার মনে হবে না যে প্রসিনিয়াম মঞ্চটাকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আবার যদি রাস্তাতেও দেখো তখনও মনে হবে না। এটার ট্রেনিং পয়েন্টটা একটু অন্য ফরম্যাটে করতে হয়েছে, এটা আমাকে অনেক ঘেটে ঘেটে প্রসেস বের করতে হয়েছে একটা। এখন আমি এই প্রসেসটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমাকে হঠাৎ করে স্ক্রিপ্ট দিয়ে যদি বলা হয় যে তুমি এই নাটকটা ডিরেকশন করো, আমার একটু সমস্যাই হয়, কারণ এই প্রসেসটাতে আমি এতটাই এখন অভ্যস্ত হয়ে গেছি। ইভেন আমি যখন কর্ণ করছি বা তোমাদের সাথে সুন্দরবন নিয়ে করা হচ্ছিল, ঠিক ওই সময়টা আমরা জোয়ার করেছিলাম, ওটা সুন্দরবনের প্রেক্ষাপটের উপরেই জোয়ারটা করা। আমরা সুন্দরবনে ছিলাম, ওখানে ওই বালিদ্বীপেই ছিলাম, আমরা 10 দিন ছিলাম। তারপরে সোমনাথ, শুভজিৎ, শিলাদিত্য, তাতাই এরা আবার অনেক ফেজে গিয়ে ওখানে ছিল, তখন আমি যেতে পারিনি, আমার একটা অন্য লড়াই চলছিল বলে। জোয়ারও যদি দেখো, কিছু নাটক আছে যেটা শুধু প্রসিনিয়ামেই করা যায়, এটা যেমন ঠিক আমার বুড়ো আংলা আমি এমন ওপেন এয়ারে করতে পারবো না, বুড়ো আংলা তো আমরা ওপেন এয়ারেও করেছি, আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেও করেছি, কিন্তু বুড়ো আংলাটা 35 জন একসঙ্গে পারফর্ম করে, সেটা একটু বড় স্পেস হলেই করতে পারবো, মানে ছোট স্পেসে হবে না। এইটা হাইট চাই আর একটু ঠান্ডা ঘর চাই, কারণ ওই পাখি সাজতে গিয়ে এক ধরনের মাস্ক ব্যবহার করা হয় আমাদের, তো সেইটা একটা বের কর না, সেইটাতে খুব গরম হয়, ওই গরমটা এই গরমে নেওয়া যাবে না আর কি, যার জন্য ওটা শীতকালে করা যাবে খুব ভালো, আর নাহলে ঠান্ডা জায়গায় করতে হয়। এইটা আমার প্রসেস, এটা আমি কনফিডেন্ট আমার এই প্রসেস নিয়ে, যে একটা নাটক আমি এমন ভাবে তৈরি করব যেটা ইন্টিমেটেও করা যাবে, প্রসিনিয়ামেও করা যাবে। আবার এই কাজটা করতে করতে এরকম হচ্ছে, প্রসিনিয়ামের নাটক আমি প্রসিনিয়ামের মতন করেই বাঁধতে পারি, ইন্টিমেটের নাটকও আবার শুধু ইন্টিমেটের মতন করেই বাঁধি, আর ওপেন এয়ারের নাটকও ওপেন এয়ারেই বাঁধি। কিছু নাটক আছে যেমন ক্রাইসিস অফ চাইল্ডহুড, যেটা সুকুমার রায়ের আবোল তাবোল থেকেই তৈরি, প্রকৃতি, মুক্তির জন্য, রামলীলা, খুড়িমা, আমি যেটা করি এগুলো আমরা সবকটা স্পেসেই করতে পারবো। মানে তুমি সব ধরনের থিয়েটারের যে ধরন 2002 থেকে 2007 আমার মানে তোমরা 17 বছর পা দিলাম আমরা 25 তারিখে। শুভজিতাকে বল বড়গুলো বের করে দিতে, যে এই 2 থেকে 2007 অব্দি রেজিস্ট্রেশন করতে আমার সময় লেগেছে। বিভিন্ন লোক অনেক টাকা নিয়েছে রেজিস্ট্রেশন করে দেবে বলে, সে হয়নি, গেছে সেই টাকাগুলো, শেষে বাধ্য হয়ে 2007 একবার আমি নিজেই টোডি মেনশনে গেলাম, 2 দিন দাঁড়িয়ে থাকলাম ওখানের ওই
পঞ্চাদা বলে একজন ছিলেন, উনি বললেন তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম যে আমার দলের রেজিস্ট্রেশনটা আমি 2003-এ করতে দিয়েছিলাম, তো আজ পর্যন্ত আমি পাইনি, যারা দিয়েছিলেন তারা কেউ খোঁজ খবর দিতে পারছেন না। উনি বললেন এরকম তো কোনো অ্যাপ্লিকেশনই পড়েনি। আমি বুঝলাম যে অ্যাপ্লিকেশনই পড়েনি। তারপর উনি বললেন ঠিক আছে, একটা বই দিলেন, এই মতন সমস্ত টাইপ করে নিয়ে এসো, আর 150 টাকা সাথে নিয়ে আসবে। 150 টাকায় হয়ে গেল। তার আগে আমি 8,000 টাকা দফায় দফায় বিভিন্ন লোকজনকে দিয়েছি, খুব ঘনিষ্ঠ লোকজনদেরই দিয়েছি নিশ্চয়ই টাকা। তার সে তো বটেই। তো এটাও একটা শিক্ষা। তো এই যে সময়টা আমি নিয়েছি, আমার ফর্মটাকে রবীন্দ্রভারতীকে 2001-এ পাশ করেছি, কিন্তু রবীন্দ্রভারতীতে তৎকালীন সময়ে শুধু প্রসনিয়াম ফ্রেম এবং পাশ্চাত্যের ইতিহাসটুকুই জানানো হতো, পড়ানো হতো। ওখান থেকে মেকআপটা কিভাবে করতে হয় শিখেছি, আলোটা কিভাবে করতে হয় শিখেছি, কিন্তু ফর্ম নিয়ে, নাটকের যে বিভিন্ন ফর্ম, সেটা নিয়ে কিন্তু কোনো শিক্ষা পাইনি। এখন অনেক বিস্তার ঘটেছে, এখন ওখানে ইন্টিমেট ফর্মের কাজও শেখানো হচ্ছে, এবং আমি কিছু পরীক্ষাও নিতে যাই, যেটা বাইরের ওপেন এয়ার বা স্পেস থিয়েটারের এটাও শেখানো হচ্ছে। সেট ডিজাইনিং নিয়েও কাজ করানো হচ্ছে, সেটা শান্তনু দাস আসার পর থেকে আরো বেশি করে হচ্ছে, বা ফোক থিয়েটার নিয়ে তরুণদা কাজ করছেন। এগুলো এখন আলাদা আলাদা করে শেখানো হচ্ছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা আসার জন্য প্রবীর গুহের একটা বড় লড়াই আছে, এবং যারা তখন ইন্টিমেট থিয়েটারটা করছিলেন যে এটাও পড়ানো হোক, এগুলো আমাদের বুড়ো আংলার মাস্ক, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই তৈরি। শুভ জোয়ারদারের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। আসলে এটা আমরা হেড গিয়ার বানাতে পারতাম, তো বুড়ো আংলা করার সময় আমরা ভাবলাম সব বের করতে হবে না, বুড়ো আংলা করার সময় আমরা ভাবলাম যে একটু প্রফেশনাল ইয়েটা নিই, যে আমরা সবসময় তো সবকিছু নিজের হাতে করি। আচ্ছা, করতে গিয়ে উনি শেখালেন, এবং সবচেয়ে বড় কথা, আমাদের পুরো তৈরি হয়ে যাওয়ার পরে উনি বললেন তোদের থেকে আমি শিখে গেলাম, আমি কোনোদিন ইউনিফর্মে কাজ করিনি। এটা ব্যাপার। আর একটা আমার আইডিয়া আছে, যে মানে এই যে বললাম, এটা করতে গিয়ে প্রথম থেকেই দলের ছেলে মেয়েদের ওই আলো করার জন্য বাইরে থেকে লোক নিয়ে সে আলো করবে, এটা করার থেকে প্রথম যখন গ্রান্টের টাকা পেলাম আমরা, বোধহয় 12 চ্যানেলের একটা, হ্যাঁ ওই 6-6-12 দুটো আলাদা করে নেওয়া হলো চ্যানেল ডিমার, আর একটা পাওয়ার ব্যাক নেওয়া হলো, আর 16টা আলো কেনা হয়েছিল প্রথম টাকাটা দিয়ে। এটা মনে আছে আমাদের। কারণটা এটাই যে যাদেরকে আমি টাকা দিয়ে করাবো কাজ, আমার ছেলেমেয়েরা যদি এই কাজটা শিখে যায় আর ইকুইপমেন্টস যদি আমার থাকে, তাহলে আমার কাজ আটকাবে না, মানে প্রসনিয়াম আলো দিয়েও কাজ করতে গেলে আটকাবে না। তো সেটাই হয়েছে, মানে বুড়ো বাংলার এটা করা, ওটাই আমার আইডিয়া, যে আমি মিউজিক ওয়ার্কশপ করাই, যে যারাই আসেন, অভিজিৎ দা যেমন বুড়ো বাংলার ওয়ার্কশপ করিয়েছেন, বা জোয়ারে বাবান, মানে প্রবীরদার ছেলে বাবান ওয়ার্কশপ করিয়ে এদের দিয়েই কিন্তু মিউজিক করিয়েছেন। মিউজিক হায়ারার করে নিয়ে এসে তারা মিউজিক করছে, এরকম ঠিক ঘটায় না আর কি। ওই টাকাটাই আমি ব্যয় করছি, কিন্তু বাচ্চাদের শেখার জন্য। শিখে নিলে হবে কি, আমার ওই ইয়েটা কম হয় আর কি। একটা জিনিসই যে খালি পারিনি, ওটাও করে নেবো, ইচ্ছে আছে যে একটা গাড়ি করে নেব, মানে একটা যদি 407-এর থেকে আর একটু বড় যেগুলো হয়, এখন 400 বোধহয় 11 না কি একটা বেরিয়েছে, বা আরেকটু বড় কিছু 907 যদি একটা কিনে নিতে পারি, তাহলে আর ড্রাইভারের উপরেও আর ওই কনভেন্সটাও নিজেদের হাতের মুঠোয় রাখতে পারবো। ওইটা এখনো পারিনি। কথক একদম মানে কমপ্লিট থিয়েটারকে নিয়ে চলবে, একদমই প্রথম থেকেই। ওই জন্যই রেপার্টারি নয়, রেপার্টায়ার। এখানে ওই রেজিস্ট্রেশন যখন করতে গেলাম, কথক নামটা দেওয়ার পরে আমরা রেজিস্ট্রেশন পেলাম না। 3 মাস পরে বললাম, আমি বললাম কাকু আর তো কোনো ঝামেলা নেই, তাহলে হলো না কেন? বলো তুই ঘরে চলে যা, ঘরে গিয়ে শোন। তখন জানলাম কথক নামে আরো 7খানা রেজিস্ট্রেশন আছে, এবং ওই জায়গার নামটা জুড়তে হবে তোমার। এখন তো ম্যান্ডেটারি হয়ে গেছে, তখন একটু ওদিক ছিল। আমি বললাম না, আমি জায়গার নাম জুড়বো না। আমি আজকে হাওড়ায় আছি, কালকে হাওড়ায় নাই থাকতে পারি, আর আমি কেন বাউন্ড করে দেবো? ওরা তো রাজি নয় কিছুতেই। তখন তুমি তাহলে এমন তোমাকে 15 মিনিট আমি সময় দিচ্ছি, 15 মিনিটের মধ্যে এমন একটা কিছু নাম তোমাকে দিতে হবে যেটা ইউনিক, যেটা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। কথক কিন্তু ভীষণ পরিচিত একটা ওয়ার্ড। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। তো তখনই আমার মনে হলো যে
ওই যে আইডিয়াটা ছিল যে সবাই যাতে কথা বলতে পারে, তো ওর সাথে পারফর্মিংটা জুটলাম যে কিভাবে কথা বলবে, অবশ্যই পারফরমেন্সের মধ্যে দিয়ে যোগ করবে। আর বলে তাহলে কত পারফর্মিং রেপার্টারি করে দিই, বললাম না রেপার্টারি করবেন না। তাহলে থিয়েটার গ্রুপ করে দিই, বললাম না থিয়েটার গ্রুপও করবেন না। তো তাহলে কি করবো, আপনি রেপার্টার করুন। বলে এরকম কোনো শব্দ নেই। মানে এরকম শব্দ আছে দেখুন, রেপার্টার করুন। যার মানে কি, আমি বলে এর মানে হচ্ছে যেখানে লড়াই করার জন্য অস্ত্ররা তৈরি হয়, এটা হচ্ছে রেপার্টার। মানে আমার যারা হাতিয়ার, যারা যেখানে তৈরি হবে, তারা লড়াই করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়, কিন্তু তৈরি তো হোক। সেইখান থেকে তখন রেপার্টার দেওয়া, রেপার্টারি না দিয়ে একেবারেই এইভাবে তৈরি। কথক চলছে এইভাবে এগিয়ে, কথক এইভাবেই এগিয়ে চলছে। কথক এখন অ্যাট এ টাইম আমাদের 12টা প্রোডাকশন চলছে, এবং ইচ্ছে আছে, ওই সবাই করছে বলেই এখনো ইচ্ছে হচ্ছে একটু নিজেদেরকেও জাহির করার, যে সামনের বছরে হয়তো টাকা পয়সা একটু জমিয়ে নিয়ে ওই আমাদের সবগুলো প্রোডাকশনের একটা ফেস্টিভ্যাল আমরা করবো। আচ্ছা, এবং সব বেশ। ধরনের ইয়ে করবো। এই সংলাপের পক্ষ থেকে তো অনেক শুভেচ্ছা থাকলোই। আজকে একদম একটু অন্য রকম গল্প শুনলাম, মানে সব ধরনের থিয়েটার চর্চার গল্প। সাথে থাকুন, যদি ভালো লাগে, যদি মনে হয় শুনতে পারেন। অনেক ধন্যবাদ।